মোটামুটি ২০ মিনিটের মাথায় চিত্রারা এসে পৌঁছালো দ্বিতীয় স্টপেজের নিকট, কিন্তু সামনে বিশাল জটলা থাকা আগাতে পারল না গাড়ি নিয়ে। বাধ্য হয়ে নেমে দাঁড়ালো ওরা। এত লোকসমাগম দেখে চিত্রা প্রশ্নোক্ত চোখে চাইল এদিক ওদিক। চারপাশে পুলিশ, রিপোর্টার, ফায়ার সার্ভিসের টিম আর আমজনতার ঢল। মেন রোড ডুবে আছে জলের সমুদ্রে। চিত্রা বুঝল আগুন লেগেছে সামনে, অথচ সেটা ক্ষণক্ষরে টের পেল না। ওই আগুনে লেলিহান শিখান জ্বলে পুড়ে ভস্ম করে দিয়েছে তার সুখ পাখিকে। যে সান্ত্বনা দিয়ে নিজেকে শান্ত রেখেছিল নব, চারপাশে দৃশ্য দেখে তা নিমিষে ভেঙে গুড়িয়ে যায়। জোরালো একটা ধাক্কা খায় সে। বুঝে যায় কলদাতা একটা কথাও মিথ্যে ছিল না। বুকের কম্পন জোরালো হয় সন্তান হারানোর ভয়ে। নওয়াবকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে চিত্রা বলে, সামনে বিশাল জ্যাম, এত দ্রুত ছাড়বে বলে তো মনে হচ্ছে না। স্কুলে যাবেন কিভাবে? নওয়াব অস্ফুট জবাব দেয়, এখানেই আছে ওরা। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। ভাবল হয়তো তাদের স্কুল বাসও জ্যামে পড়েছে। তাই কোনো দিক না ভেবে সে দৌড়ে গেল সামনে। সন্তানের খোঁজে নওয়াব ছুটল চিত্রা পিছু। শঙ্কায় কাঁপতে থাকা বুকটা খুব করে চাইছে ওই নরম শরীরটাকে আলকে নিয়ে আদরে ভরিয়ে দিতে। মনে মনে শপথ নিল আর কখনোই নাফিমকে কোনো আবদারে ফেরাবে না। মানুষ হিসেবে প্রচণ্ড বাস্তববাদী নব, কিন্তু আজ তার অবচেতন মন দোয়া করেছে একটা মিরাক্কেলের জন্য। এত কিছু দেখার পর মন বলছে সব ভ্রম, মিথ্যা স্বপ্ন। চোখ খুলে দেখ, তোর কলিজা তোর বুকে ঘামটি মেরে শুয়ে আছে, অথচ চারিপাশে চোখ বুলাতে কেবল মানুষের হাহাকার আর রেস্কিউ টিমের দৌড়াদৌড়ি চোখে পড়ছে নওয়াবের। বুকের যন্ত্রণা কমাতে বুক ভরে শ্বাস টানল ও, কিন্তু তাতে কি আর দমন কমে? কয়েক কদম বাড়াতেই থমকে দাঁড়ালো ওরা। নিমিষে ধূলিশ্বাস হয়ে গেল সমস্ত জল্পনা কল্পনা। সামান্য দূরে দেখা গেল ক্রমশ জ্বলছে থাকা বিধ্বস্ত স্কুল বাস, যার ভিতরে বসে আছে জান্নাতের ফুলেরা। এতক্ষণে হয়তো পৌঁছে গেছে নিজ গন্তব্য। চোখের সামনে নিজের পৃথিবীটা শেষ হতে দেখে ঠায় দাঁড়িয়ে রইল নব। কোনো নড়চড় নেই তার, না আছে চোখ মুখে পানির ছাপ। পাহাড়ের ন্যায় অটল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে সে, দৃষ্টি নিবদ্ধ ওই ধ্বংসস্তূপের দিকে। চোখের সামনে এমন বিধ্বস্ত দৃশ্য দেখে দিক বিদিক শূন্য হয়ে সেই দিকে ছুটে যেতে নেয় চিত্রা, কিন্তু পারে না। নব আটকে দেয় তাকে, শক্ত করে ধরে রাখে তার হাতের কবজি। চিত্রা পাগলের মতো আঘাত করে, ছাড়াতে চায় নিজেকে, ছুটতে চায় নাফিমকে বাঁচানোর জন্য। মৃত মানুষকে থোড়াই না ফেরানো যায়। কাঁদতে কাঁদতে নওয়াবের পায়ের কাছে বসে পড়ে চিত্রা। তার আর্তনাদে স্বর ভারী হয়ে ওঠে আশপাশ। অন্যদেরও একই অবস্থা। সকলে ছুটে এসেছে খবর পেয়ে। কিছু মানুষ আবার ভিডিও করছে। একদল প্রশাসনের লোক ভিড় কমাতে ব্যস্ত। সবার চোখে উদ্বিগ্নতা, হাবভাবে অস্থিরতা, অথচ নব অবিচল চোখে চেয়ে নিজের চিতা জ্বলতে দেখে। উপলব্ধি করে আর্থিক মৃত্যুর যন্ত্রণা। শুধু প্রকাশ করতে পারে না, অন্যদের মতো ভেঙে চুরে গুড়িয়ে যেতে পারল না। এখনও সন্তানের লাশ বহন করা বাকি। শক্ত না থাকলে এতটুকু থেকেই বঞ্চিত হতে হবে যে। এমনি তো বাচ্চাটা অভিমান নিয়ে দুনিয়া ছেড়েছে। অন্তিম মুহূর্তে আদর না করে তাকে বিদায় জানাতে চায় না নব। সময় গড়ালো আরও কিছুক্ষণ। নিভল আগুন, কিন্তু ভিতরে কাউকে জীবিত পাওয়া গেল না। প্রত্যেকে শেষ। ড্রাইভার এবং সুপারভাইজার সহ টোটাল 29 জন নিহত। ব্লাস্টের কারণে অনেকের শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে। কোনটা কার শরীরের অংশ তা বোঝার উপায় নেই। উপরন্তু নরম হাড্ডি হয় সইতে পারেনি উত্তপ্ত আগুনে লেলিহান শিকা। জলে পুড়ে ছাইয়ে পরিণত হয়েছে বাবা মায়ের শখের সন্তানরা। চারপাশে তখন বৈরী আবহাওয়া, আপনজনদের আত্মনা ভারী পরিবেশ। অবস্থান বেগতিক দেখে সরিয়ে দেওয়া হচ্ছে সবাইকে। জানাজার জন্য কাঙ্ক্ষিত অংশবিশেষ পৌঁছে যাবে বলে সান্ত্বনা দিচ্ছে কর্মরত লোকেরা।
অথচ সকালবেলা একটা প্রাণবন্ত পাখিকে সঁপে দেওয়া হয়েছিল তাদের হাতে। নবাব ভাবে, কতটা হতভাগা পিতা হলে সন্তানের লাশটা পর্যন্ত নসিব হয় না। এ কেমন কপাল দিয়ে খোদা দুনিয়া পাঠালো তাকে। সবসময় তার প্রিয় মানুষগুলো এমন অস্পর্শ দূরত্ব নিয়ে হারিয়ে যাবে। যদি কেড়েই নিবে তবে মায়া বসাতে জীবনে কেন আসে। সময় গড়ালো, ঘড়ির কাঁটা তখন বিকেল 4টা। বৃষ্টিমুখর পরিবেশ, আকাশের মন ভার হয়েছে বোধ হয়। শিকদার ভিলায় শোকের মাতর জ্বলছে। দূর দূরান্ত থেকে লোকজন এসেছে জানাজায় শরিক হতে। নিরিবিলি বাড়িটা গম গম করছে কান্নার গুঞ্জনে। একমাত্র নাতিকে হারিয়ে নাজমিন বেগম শয্যাশায়ী। আশরাফ শিকদার বিমূঢ় এবং ব্যথিত। চিত্রার অবস্থাও ভালো না, পরপর 3বার জ্ঞান হারিয়েছে। এক্সেস ব্লিডিং শুরু হওয়ার ডক্টর তাকে মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছে। এত সব কিছুর মাঝে স্বাভাবিক শুধু একটি মানুষ, চুপচাপ ছোপার কানিসে গায়ে এলিয়ে দিয়ে বসে আছে। না দুঃখ, না কান্না, না আফসোস, না অনুতাপ। তার চেহারা দেখে কোনো কিছু বোঝার জো নেই। নব এর অমন অবস্থা দেখে কেউ কেউ তো বলেই ফেলল, অধিক শোকে পাথর হয়ে গেছে। ঘড়ির কাঁটার সময় যখন 5টা 10 মিনিট, তখনই দুজন লোক এলো সাদা কাফনে মোড়ানো কয়েকটা টুকরো হাড্ডি মাংসের দলা নিয়ে। তাদেরকে দেখে শক্ত হয়ে বসে রইল নব। সুস্থ সবল নাতির বদলে মাংসর দলা দেখে কান্নায় ভেঙে পড়ল নাজমিন বেগম। আহাজারি করে বললেন, ও নাফি রে, তুই ফিরে আয় কলিজা, দাদি তোর লাইগা কান্দে আর কষ্ট দিস না রে ময়না। ওনার কান্নার শব্দে ভারী হলো ড্রয়িং রুমের পরিবেশ। লাশ নিতে নবকে ডাকা হলো, কিন্তু কিছুতেই উঠতে পারল না। যে হাতে তোয়ালে পেঁচানো প্রাণবন্ত নাফিমকে কোলে নিয়েছে, ওই হাতে তার কাফনের মোড়ানোর লাশ কিভাবে গ্রহণ করবে। ছেলের অবস্থা বুঝে আশরাফ সাহেব এগিয়ে যান, ফর্মালিটি পূরণ করে নাফিমকে কোলে নেন। এত সময় কান্না আটকে রাখলো, এবার আর সম্ভব হয় না। নাতিকে কোলে নিতে হাউমাউ করে কেঁদে উঠে উনি। মানুষজন তাকে বুঝিয়ে সামলে নেয়, শুধু অবুঝ রয়ে যায় একজন পিতা। ব্যর্থতা আর গ্লানি বুকে চেপে শেষ বিদায়ে জানায় সন্তানকে। কেউ আর আলাদা করে কাফনের কাপড় খুলেনি। এমনি বহুত কষ্টে মারা গেছে বাচ্চাটা। নব তাকে শেষবার দেখার দুঃসাহস দেখায়নি, শুধু খাটিয়া বহন করে নিয়ে গেছে বাড়ির পিছনে। এতবার নিয়ম মেনে চিত্রকার পাশে দাফন করা হয়েছে নাফিমকে। শেষকৃত খতম ঘর পর নবাব এক মুহূর্তে দাঁড়ায়নি সেখানে। ধীর পায়ে হেঁটে নিজ ঘরে এসে দৌড় আটকেছে। ধ্বংসযজ্ঞ দেখে মনের শরীর দুটোই ক্লান্ত। কিচ্ছু প্রসেস করতে পারছে না ও। মস্তিষ্ক কাজ করছে না। কষ্ট হচ্ছে কল্পনাবতী, কিন্তু প্রকাশ করতে পারছে না। কান্না দলা এসে আটকেছে গলা, তবুও চোখ ফেটে এক কণা বেরোচ্ছে না। এই প্রথম কঠিন পুরুষ হওয়ার নিজের প্রতি বিশাল আক্ষেপ জন্ম নওয়াফের। আফসোস হয়, ও কেন আর 5টা মানুষের মতো নয়। ভাবতে ভাবতে শাওয়ার শেষ করে নওয়াব। শরীর ভীষণ ক্লান্ত, মাথা ঝিমঝিম করছে। যে কোনো সময় হারিয়ে ফেলবে শরীরের ভারসাম্য। আজ নিজেকে কঠোর নিয়মে আবদ্ধ করল না নব। ধীর পায়ে এগিয়ে গেল বিছানার দিকে। একপাশে জ্ঞানশূন্য হয়ে পড়ে আছে চিত্রা। নব তোয়াক্কা করল না সেসব। অপর পাশে শুয়ে প্রথমবার স্বইচ্ছায় চিত্রাকে স্পর্শ করল। চিত্রার বুকে মুখ গুজে শক্ত করে জড়িয়ে ধরল। প্রায় সময় নাফিমকে বলতে শুনেছে, মাম্মাকে বুকে কুশান্তি। সেই শান্তির সন্ধানে লাগাম ছাড়া হয়েছে নব। সত্য কথা আর ওয়াদা ভুলেছে খানিকক্ষণের জন্য। নাফিম ভুল বলেনি, মেয়েটার মধ্যে জাদু আছে। তাই তো তাকে জড়িয়ে ধরার পরপরই নওয়াফের মানসিক টানাপোড়েনের অবকাশ ঘটে। গলা আটকে থাকা কান্নারা চোখ ছাপিয়ে নামে। বহু বছর পর নওয়াবের দম বন্ধকর কান্না গুঞ্জন বাড়ি খায় ঘরের প্রতিটি দেওয়ালে। কত সময় পেরোয় জানা নেই, তবে শোকের কাতর নওয়াব তীব্র জ্বরে আক্রান্ত হয়ে হুঁশ খুয়ে বসে। আদো আদো চোখে চিত্রার ম্লান মুখশ্রীর দিকে বলে, নাফিমের শেষ স্মৃতি হারাতে দিব না আমি। কথাটা অর্থ স্পষ্ট,
তবে কি বদলে যাবে তাদের কেমিস্ট্রি, নাকি ভাগ্যের নির্মমতা ধ্বংস হবে?